জি ধন্যবাদ আপনাকে। আপনি আসলে অনেকগুলো প্রশ্ন করেছেন, অনেক দিকের প্রশ্ন করেছেন। তো সংক্ষেপে যে কিভাবে বলবো তারপর আমি চেষ্টা করব। আপনি যে বলেছেন যে আপনি প্রথমেই বলেছেন আমাদের এই ছেলেপেলেদের কথা, যে তাদের কিনা একটি বাচ্চা আছে, সেই বাবা মারা অত্যন্ত, আসলে কিন্তু তাই। আমিও দেখেছি এরকম কিছু ফুটেজ দেখেছি, কিছু ভিডিও দেখেছি। আমার একটি একটি ছবি আমি সেভ করে রেখেছি, যেখানে কিনা একটি স্কুল বা কলেজের ব্ল্যাক এন্ড হোয়াইট ছবিটি, সেখানে কিনা দেখা যাচ্ছে যে একটি মেয়ে, সে রাস্তায় নেমেছে আন্দোলন করতে, এবং পাশেই তার বাবা তার হাত ধরে রেখেছে। এক হাতে মেয়েটিকে উনি ধরে রেখেছে, এবং আরেক হাতে, আমি সে চেষ্টা করছি ছবিটি বের করার, পেলে আপনাদেরকে দেখাতে পারতাম। এক হাতে উনি ওনার মেয়েটিকে ধরে রেখেছে, এবং আরেক হাতে উনি একটি লাঠি ধরে রেখেছে, যে অন্তত যেন উনার মেয়েটিকে কেউ যদি আঘাত করতে আসে, এই বাবাটি যেন অন্তত পক্ষে একটি বাঁচাতে পারবে কিনা জানে না, কিন্তু অন্তত একটি বাড়ি তো দিতে পারবে। আর এই যে মানুষের যে এই ক্রোধ, এই যে আমি ছবিটি পেয়েছি, আমি দর্শকদেরকে দেখাতে চাই, যদি আপনারা দেখেন ছবিটি দেখা যাচ্ছে, দেখেন এটি কিন্তু একজন বাবা, মেয়েটি স্কুলে বা কলেজে ড্রেস পরা, তার হাতে একটি লাঠি, এবং তার বাবার হাতেও কিন্তু একটি লাঠি। বাবাটি মেয়েটিকে এক হাতে ধরে রেখেছে, এক হাতে লাঠি। সো এই যে আমাদের আমাদের বাবা মারা কিন্তু এভাবে করে, এবার কিন্তু আমাদের বাবা মারাও কিন্তু অনেকে রাস্তায় নেমেছে এই ছাত্রছাত্রীদেরকে, তাদের সন্তানদেরকে বাঁচানোর জন্য। এবং আপনি শুনে থাকবেন, আমি একজন ভদ্রলোকের ভিডিও শুনেছি, উনিও সেখানে এই কথাটি বলছেন, যে উনি সরাসরি প্রধানমন্ত্রীকে বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী, আমি তো আওয়ামী লীগ করি, আমি তো সারা জীবন আওয়ামী লীগ করেছি, আমার সন্তানকে আপনি মারতে বলেছেন কেন? আমার সন্তানকে একটি যৌক্তিক দাবি নিয়ে এসছে, আমার সন্তানকে কেন মারা হবে? এখানে সন্তানগুলো আর্মির সন্তান ছিল, শিক্ষকের সন্তান ছিল, পুলিশের সন্তান ছিল, বিএনপির সন্তান ছিল, আওয়ামী লীগের ছিল, সব রাজনৈতিক দলের ছিল। এখানে ক্লাস 9 এ পড়ে, রেসিডেন্সিয়াল মডেল স্কুলে পড়ে একটি বাচ্চা ছেলে, আমরা সেই ভিডিওতে দেখেছি যে সেই ছেলেটি বলছে যে আঙ্কেল, আমি আন্দোলন করি না, আমি একটু দেখতে এসেছি, আমি কখনো আন্দোলন দেখিনি, আমি একটু দেখতে এসেছি, আমি আর কখনো দেখবো না। একটা ছেলে বলছে যে খোদার কসম আমি কিছুই করি নাই, আমি কিছুই করি নাই। জি, আমি আপনাকে একটা জিনিস, ইম্পর্টেন্ট একটা কথা আমি বলতে ভুলে গেছিলাম, সেটা হলো যে আবু সাইদ, যে রংপুরের আবু সাইদ, দেখেন আবু সাইদ বুক পেতে দিয়েছিল, তার একটা ভরসা ছিল যে এই দেশ আমার, এই দেশ স্বাধীন দেশ, আমি স্বাধীন দেশের একজন নাগরিক, আমি বুক পেতে দিলেই কি আমাকে গুলি করতে হবে? কিন্তু এই এই পুলিশ তাকে গুলি করে মেরে ফেলেছে। এই পুলিশ কিন্তু এখনো আটক হয়নি। কারণ শুধু সেটা না, আমি কথা বলি বাহার ভাই, আমি আপনাকে সুযোগ দেব। আবু সাইদ জানে না, আবু সাইদ জানতো না যে আমাদের এখানে, আমাদের ক্যাবিনেটে এমন কিছু মন্ত্রী বসে আছেন যারা কিনা বলেছে যে 5 বছর প্রতি মিনিটে মিনিটে গুলি করলেও আমাদের বুলেট শেষ হবে না। জি, আবু সাইদ তো তাদেরকে চেনে না, তাদের কথা জানে না। আরেকটা কথা আমি একটু আপনাকে আজকে দর্শকদের উদ্দেশ্যে এবং আপনার কাছেও প্রশ্ন রাখতে চাচ্ছি, যে আবু সাইদের শেষ ভাষণ, যেটা যে শেষ বক্তব্য ছিল, সেইখানে তিনি বলেছিলেন যে তার একটু আগেই, ওই বক্তব্যের একটু আগে ছাত্রলীগের সভাপতি তাকে চড় থাপ্পড় মেরেছে, কিলঘুষি মেরেছে, এবং তারা এসে তৃতীয় পক্ষ হয়ে তারা তাদের আন্দোলনে হামলা করেছে। তাইলে এই যে শেষ বক্তব্যটা, এই একজন শহীদের শেষ বক্তব্যটা কি সরকারের কাছে নিশ্চয়ই এই ভিডিওটি আছে, এবং তারা কি, বা আপনি কি মনে করেন যে এই ছাত্রলীগকেও আইনের আওতায় আনা উচিত? সে কেন একজন নাগরিককে, সে তো পুলিশ না, সে নিরাপত্তা বাহিনী না, সে কেন আবু সাইদকে চড় থাপ্পড় মারবে? বুঝেছি, আমাদের যেহেতু সময় শেষ, আমি কিন্তু আপনাকে এই উত্তরটি অনেক আগেই দিয়েছি। আমি অনেক আগেই বলেছি যে ছাত্রলীগ কেন মাঠে নামবে, ছাত্রলীগকে কেন মাঠে নামানো হয়েছে। আমাদের কিনা যখন কিনা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, তখন ছাত্রলীগকে কেন বারবার আমরা দেখি, যে কোনো কিছুতেই আমরা দেখি যে আমাদের সরকারি দল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রলীগকে নামিয়ে দেয়, এবং ছাত্রলীগকে মোটামুটি একটা ডিরেকশন দিয়ে দেওয়া হয় যে এদেরকে মারো, পিটাও, এদের উপরে, এদেরকে এই কাজগুলো করো। সো ছাত্রলীগকে তো অবশ্যই আজ হোক কাল হোক, আমি মনে করি বাংলার মাটিতেই এদের বিচার হবে, এদের সবারই বিচার বাংলার মাটিতেই হবে। আরেকটি কথা, আপনি এই যে আমাদের এই জেনারেশন সম্পর্কে আমার নিজেরও এই ভুল ধারণাটি ছিল। আমি মনে করি আমার নিজেরও দুটো ছেলে আছে, বা আপনাদেরও যাদের সন্তান আছে, বা আমি মনে করি আমাদের
অনেকেরই এই জেনারেশন সম্পর্কে একটি ভুল ধারণা ছিল এবং আছে, সেটি হচ্ছে আমরা মনে করি এই জেনারেশনটি টু মাচ ইনটু গ্যাজেট, টু মাচ ইনটু ইনটু টেকনোলজিস। হ্যাঁ, এরা বলতে একটা কথা বলে, আই হেট পলিটিক্স, আমি পলিটিক্সের ধারের কাছে নেই। হ্যাঁ, তো আমরা কিন্তু সবসময় মনে করি এই জেনারেশনটা তারা পলিটিক্সের বাইরে, এই জেনারেশনটা আসলে এরকম কিছু বোঝে না, তারা এইসব গ্যাঞ্জাম চায় না, পছন্দ করে না, তারা শুধুমাত্র ফেসবুক, ইউটিউব, মিডিয়া এসব নিয়েই থাকে। বাট আপনি যদি এবারের আন্দোলনটা দেখেন, ইট ইজ নট দি কেস। এই ছেলে পেলেগুলো কিন্তু আন্দোলন কি বোঝে, এই ছেলে পেলেগুলো তাদের ভালো কি সেটা বোঝে, এই ছেলে পেলেগুলো দেশের ভালো, দেশের জন্য কোনটা মঙ্গল সেটা কিন্তু তারা বোঝে। সো এই জিনিসটা আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে। আমাদের এই জেনারেশনটা, দে আর নট আউট অফ পলিটিক্স, দে আর মোর ইনটু পলিটিক্স। আমার আপনার থেকে আমি তো মনে করি এরা রাজনীতিটা ভালো বোঝে, আমরা তো বরঞ্চ বলে ফেলি অনেক কিছু। আর তারা কিন্তু নিজেদের মধ্যে তাদের একটা আত্মশুদ্ধি আছে, তারা নিজেদেরকে নিজেরা বোঝায় হয়তো যে এটা এভাবে না, এটা এভাবে করলে বেটার হয়, এটা এভাবে না, এটা এরকম করে জিনিসটা করা উচিত। আপনি যদি স্টুডেন্টদের অনেকের উদাহরণ দিয়েছেন, আমি আমার একদম পরিবারেরই একজনের উদাহরণ দিই। আমার ননদ, সে রিয়াদে থাকে, সো সে তার ফ্যামিলি নিয়ে থাকে। তো তার এক ছেলে আছে, তার এই ছেলেটা বাংলাদেশে লেখাপড়া করে। ওখানে স্কুল পড়ে এসছে, কিন্তু বাংলাদেশে এই ছেলেটা ইউনিভার্সিটিতে পড়ে। আমার ননদ আমাকে পরশুদিনের আগের দিন আমাকে ফোন করে বলছিল যে, এই 3-4 দিন আগে সে বলছিল যে, ভাবি আমি আমার ছেলেটার সাথে গত 3 দিন ধরে কোনো কথা বলতে পারছি না, আমি ওর কোনো শব্দ শুনছি না, আমি তো কোনো যোগাযোগ করতে পারছি না, মিডিয়া, নেট, ইন্টারনেট সবকিছু বন্ধ। এবং সে আমাকে বলছিল যে, দেখো আমার ছেলে তো বাংলাদেশে বড় হয়নি, আমার ছেলে তো এগুলা কিছুর সাথে নেই, কিন্তু আমি তো আমার ছেলেকে নিয়ে অস্থির হয়ে গেছি, কারণ আমার ছেলে আমাকে এই ইন্টারনেট বন্ধ করার আগের দিন পর্যন্ত বলছিল যে, মা আমি কিন্তু আন্দোলনে যাব, আমার ভাইদেরকে ওরা মেরে ফেলছে, আমার বোনদেরকে ওরা আজে বাজে কথা বলছে, আমি মা আন্দোলনে যাব, দেশটা তো বাঁচাতে হবে। এই যে দেখেন, একটা ছেলে যে কিনা দেশেই থাকে না, সেও বোঝে যে এটা তার বাবা মায়ের দেশ, সেও বোঝে যে তুমি আমার ভাইয়ের গায়ে হাত তুললে আমি কিন্তু তোমাকে ছেড়ে দিব না, আমি হয়তো তোমাকে তোমার মতন করে মাথায় গুলি করতে পারবো না, আমি হয়তো তোমার মতন করে তোমাকে মাথার মধ্যে বাড়ি দিতে পারবো না, কারণ আমার পরিবার আমাকে সেটা শেখায়নি, কিন্তু আমি আমার বন্ধুর পাশে দাঁড়িয়ে থাকতে পারবো। আমাদেরকে বুঝতে হবে। এবং আমি আর সময় নিতে পারছি না, আপনি অনেকক্ষণ কথা বলেছেন, শেষে চলে এসেছি। আমি জাস্ট এটা বলেই শেষ করব, আমি আমাদের দর্শক, আমি আমার বাংলাদেশি ভাই বোন, বাংলাদেশি জনগণের কাছে একটি অনুরোধ করব, সেটি হচ্ছে আমাদের দেশের মানুষের উপর বিশ্বাস রাখুন, আমাদেরকে আমাদের দেশের মানুষের উপর বিশ্বাস রাখতে হবে। আন্দোলনই হচ্ছে গিয়ে যে কোনো সরকার, যে কোনো অন্যায়, যে কোনো এসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর একমাত্র হাতিয়ার। আমরা যতই বিদেশিদের কাছে বিদেশিদের কথা বলি, যতই বিদেশিদের গল্প করি, যতই যাই বলি, আপনি মনে রাখবেন আপনার দুঃখ আপনিই বুঝবেন, আপনার সমস্যা সমাধান আপনিই করতে পারবেন। 1971 সালে যেরকম আমরা আমাদের দেশ, আমাদের বাবা চাচারা যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, ঠিক একইভাবে আমরা আন্দোলনের পর আন্দোলন গড়ে তুলব। আমরা এই দেশটাকে সাম্য, মানবিক এবং বৈষম্যহীন মুক্তিযোদ্ধার চেতনার বাংলাদেশ করার জন্য আমরা জনগণ মিলে আন্দোলন গড়ে তুলে আমরা বাংলার জনগণ, বাংলাদেশের মানুষই আমাদের দেশটাকে বৈষম্যহীন গড়ে তুলব। ধন্যবাদ সবাইকে।